আজ আমরা সর্বভারতীয় কংগ্রেস দলের সর্বোচ্চ নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী সারা ভারতবর্ষ জুড়ে যে নতুন করে সদস্য সংগ্রহ এবং সদস্য পুনর্নবীকরণের যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, এই কর্মসূচি শুরু হলো 1 নভেম্বর থেকে, অর্থাৎ আজকের তারিখ থেকে। তাই এই দিনটাতে আমরা পশ্চিমবঙ্গে সর্বভারতীয় কংগ্রেস দলের আদেশ এবং নির্দেশ অনুযায়ী সদস্য সংগ্রহের অভিযান শুরু করলাম। এই সদস্য সংগ্রহের অভিযান চলবে 31শে মার্চ 2022 সাল অবধি। তারপর কংগ্রেস দলের যে সংবিধান, সে সংবিধানের নিয়ম মেনে পিসিসি হবে, এআইসিসি, তার আগে ব্লক জেলার নেতৃত্ব, সর্বশেষে সর্বভারতীয় কংগ্রেস দলের সভাপতি নির্বাচন। আবার বলি, সর্বভারতীয় কংগ্রেস দলের সভাপতি নির্বাচন। সেই নির্বাচনে যে কেউ অংশগ্রহণ করতে পারবে এবং নির্বাচনের মধ্য দিয়ে সর্বভারতীয় কংগ্রেস দলের সভাপতি নির্দিষ্ট করা হবে। সারা দেশব্যাপী তাই এই প্রক্রিয়া শুরু হতে কিছুদিন সময় নিশ্চয়ই লাগবে। সেই সময়ের মধ্যে কংগ্রেস দলের সংবিধান অনুযায়ী যা যা করা দরকার সেই কাজগুলো কংগ্রেস দল করছে। আজ আমরা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের কর্মীদের ব্যাপক উচ্ছ্বাসের মধ্য দিয়ে এই সদস্য সংগ্রহ অভিযান শুরু করলাম। জেলায় জেলায় শুরু হবে। যুবকদেরকে এবং আজকের যুব সম্প্রদায়কে আমরা আরও বেশি বেশি করে কংগ্রেস দলের সদস্যপদ গ্রহণ করার জন্য আবেদন করব, উৎসাহিত করতে চাই। কংগ্রেস দল সকলকে সমমর্যাদা দিয়ে সংগঠন বৃদ্ধি করতে চাই পশ্চিমবঙ্গে। তাই কংগ্রেস দলের সদস্য পদ গ্রহণের জন্য সারা পশ্চিমবঙ্গের সর্বস্তরের মানুষের কাছে, বিশেষ করে যুব সম্প্রদায়ের কাছে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আবেদন করলাম। আপনারাও যারা সাংবাদিক আছেন, যদি রাজনীতি করেন, আপনাদেরকেও সদস্যপদ গ্রহণের জন্য আবেদন করলাম। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সদস্য সংখ্যা কত? এক্সাক্ট ফিগার বলতে চাই, কারণ সদস্য সংখ্যাটা সবসময় সদস্য সংগ্রহের হয়তো একটা নির্দিষ্ট সময় দেওয়া আছে যে 31শে মার্চ 2022, কিন্তু তার মানে এটা নয় যে মার্চ মাসের পরে আর সদস্য গ্রহণ করা যাবে না। সদস্য সংখ্যা এবং সদস্য সংগ্রহ সারা বছরের কাজ এটা, কিন্তু এটা নির্দিষ্ট ভোটের লক্ষ্যে, অর্থাৎ নির্বাচিত কংগ্রেসের সভাপতি ঠিক হবে তার লক্ষ্যে এই নতুন করে সদস্য সংগ্রহের অভিযান শুরু হয়েছে। অভিযান শুরু হওয়ার আগেও কংগ্রেস দলে কেউ সদস্য হতে পারত, পরেও পারে। এই মুহূর্তে এক্স্যাক্ট ফিগারটা আমাদের নেই, কারণ কম মানে ইভ্যালুয়েট করতে হবে, ট্যালি করতে হবে। এটা আমাদের কয়েক 2-3 বছর আগে একবার সম্পূর্ণ হয়ে গেছে। আজকে আবার নতুন করে কংগ্রেস দল কেউ ছেড়েছে, কংগ্রেস দলে কেউ যুক্ত হয়েছে, ফলে এই মুহূর্তে এক্স্যাক্ট ফিগারটা আমাদের পক্ষে বলা সম্ভব হচ্ছে না। এই বিষয়ে তো মমতা ব্যানার্জিকে বলতে হবে, কারণ মমতা ব্যানার্জির দল থেকে যে চলে যায় সে চোর হয়, সে ডাকাত হয়, সে লুট করে। এই যে রাজীববাবুর কথা বলছেন, আমরা শুনেছি দিদির কাছে, দিদির দলের লোকের কাছে সেচ দপ্তরে নাকি কোটি কোটি টাকা মেরে দিয়েছে, তাদের জন্য নাকি আম্বানের প্রকোপ বেড়েছে, তারা নাকি লুটপাট করে সব চলে গেছে, দলকে শেষ করে দিয়ে গেছে। আবার তারা দলে ফিরে আসছে, আবার তাদেরকে সাদরে গ্রহণ করা হচ্ছে। তো দিদির চোখে কেউ কখনো সাধু হয়, কেউ কখনো শয়তান হয়।
আবার শয়তান থেকে সাধুও হয়, সাধু থেকে শয়তান হয়। এই যে ট্রানজিশনটা এখান থেকে সেখানে, সেখান থেকে এখানে, অর্থাৎ দিদির দাসত্বগিরি করলে তুমি সাধু, দিদির সঙ্গে একটু এদিক ওদিক করতে গেলে তুমি শয়তান। তো সাধু শয়তানের সংজ্ঞাটা, অর্থাৎ ভালো খারাপের সংজ্ঞাটা দিদির কাছ থেকে নতুন করে আমাদের শিখে বাংলার ডিকশনারিতে অন্তর্ভুক্ত করতে হবে। বিজেপি যখন গেল দিন রাত গালাগালি, বিজেপি থেকে ফিরে এলো কোনো কথা নাই, সময় খালি কয়েকটা মাসের ব্যবধান। অর্থাৎ তৃণমূল দলের যারা কর্মী তারা নিশ্চয় দেখতে পাচ্ছেন যে তৃণমূল দলের নির্দিষ্ট কোনো মাপকাঠি নাই, কে নেতা হবে, কে কর্মী হবে, কে পালাবে, কে আসবে, কোনো একটা মাপকাঠি নাই। সেই জন্য আমরা বলি যে তৃণমূল দল একটা পরিবারের দুটো ব্যক্তিত্বের একটা নিজস্ব সংগঠন। সেখানে সংবিধান নেই, নিয়ম নেই, নীতি নেই, যা ইচ্ছা তাই করো, শুধু দিদির দাসত্ব করো। আজকে পেট্রোল ডিজেলের দাম সাম্প্রতিককালের মধ্যে সবচাইতে বেশি। পেট্রোল প্রায় 110 টাকা খরচ করছে, ডিজেল নেই। এবং গতকাল দেখেছেন যে বাণিজ্যিক যে ইগুলো আছে সিলিন্ডার, সাধারণ 260 যাতা চলছে, লুট চলছে সারা দেশ জুড়ে। মানে এই রকম একটা অমানবিক সরকার ভারতবর্ষের ক্ষমতায় কবে এসেছে আমার জানা নেই, কোনোদিন ছিল না, কোনোদিন থাকবেও না। মানুষের সাধারণ প্রয়োজনগুলোকে যারা এইভাবে নস্যাৎ করে একবার একটা নির্বাচিত কসাইয়ের চরিত্র নিয়ে যারা ভারতবর্ষকে শাসন করছে, এটা দেখে অবাক হচ্ছি। সারা ভারতবর্ষ জুড়ে ত্রাহি ত্রাহি রব উঠেছে। আমরা কংগ্রেস দলের পক্ষ থেকে বলে দিয়েছিলাম যে 2014 থেকে 2021 পর্যন্ত এই সরকার শুধুমাত্র পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম বাড়িয়ে 24 লাখ কোটি টাকা রোজগার করেছে। 23 থেকে 24 লাখ কোটি টাকা এই সরকার রোজগার করেছে। সরকার বলবে আমরা তো মানুষের সেবাই দিচ্ছি। কি সেবা? না ভ্যাকসিন দিচ্ছি। ভ্যাকসিনের জন্য এই সরকার বাজেটে 36,000 কোটি টাকা বরাদ্দ করে দিয়েছিল। রোজগার করেছে 23 থেকে 24 লাখ কোটি টাকা তেলের উপরে ট্যাক্সটা। ভারতবর্ষে এর আগে কি ভ্যাকসিন হয়নি? পোলিও ভ্যাকসিন, টিবি ভ্যাকসিন, টিবির টিকাকরণ, ইউনিভার্সাল টিকাকরণ ভারতবর্ষে চলছে। এই জিনিস ভ্যাকসিন তো নতুন কিছু নয়। ম্যালেরিয়া, পোলিও, টিবি, ইউনিভার্সাল ইমিউনাইজেশন চলছে। তার জন্য কি তেলের দাম বাড়াতে হয়েছিল আমাদেরকে? সরকার বলুক যে ভ্যাকসিনের জন্য কত টাকা খরচ করেছে, কারণ বাজেটে সরকার নিজে বলেছিল আমরা 36,000 কোটি টাকা বরাদ্দ করলাম। এখানে আরেকটা জিনিস দেখবেন যে পশ্চিমবঙ্গ সরকার তারা বাইরের রাজ্যে গিয়ে বলে যে কংগ্রেস নাকি আন্দোলন ভুলে গেছে। তারা কি আন্দোলন করছে? আজকে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের যে দাম বৃদ্ধি পাচ্ছে তাতে কি পশ্চিমবঙ্গবাসীর বিপদ বাড়ছে না? পশ্চিমবঙ্গের বাজারে কি আগুন লাগেনি? পশ্চিমবঙ্গের জিনিসপত্রের দাম কি বাড়েনি? কিন্তু সেখানে দিদির বক্তব্য কই, তৃণমূলের প্রতিবাদ কই? কারণটা একটাই, তেলের দাম বৃদ্ধি কেন্দ্রকে, রাজ্যকে, উভয়কেই রোজগারের সুযোগ দিচ্ছে। তাই দিদি এখানে চুপচাপ, স্পিকটি নট। দিদি এখানে কোনো কথা বলছে না। যদি 100 টাকা রোজগার হয়, 63% এক্সাইজ ডিউটি আর 37% রাজ্যের কোটায় ভ্যাট, অর্থাৎ সেল ট্যাক্স। দুটো ট্যাক্স, একটা কেন্দ্রীয় ট্যাক্স, একটা রাজ্যের ট্যাক্স। কেন্দ্র আদায় করছে 63%, রাজ্য আদায় করছে 37%। তাই লক্ষ্য করে দেখবেন দিদির মুখে, তৃণমূলের মুখে কোনো আওয়াজ নেই। দাম বাড়ছে, বেড়ে যাক, না দিদির মাথা ব্যথা, না মোদির মাথা ব্যথা। বাজারে আগুন,
মানুষ মরে যাক, দেখার দরকার নেই তাদের। বড় দুর্ভাগ্য এটা। ভারতবর্ষের এর আগেও পৃথিবীতে তেলের দাম বেড়েছে। কংগ্রেসের আমলে এমন অবস্থা হয়েছিল, একটা সময় $147 পার ব্যারেল হয়েছিল তেলের দাম। কখনো কি শুনেছেন কংগ্রেসের আমলে 112 টাকা, 16 টাকা, একটা জায়গায় 120 টাকা 1 লিটার তেলের দাম তেল বিক্রি হচ্ছে? মোদি সেঞ্চুরিটা পার করে দিয়েছে, এখন ডবল সেঞ্চুরির দিকে এগিয়ে চলেছে। বড় অদ্ভুত ব্যাপার। কারই কোনো মাথা ব্যথা নাই। আগুন লেগে গেছে বাজারে, মানুষ খাবে কি, মানুষ পড়বে কি, যাবে কোথায় কেউ জানে না। খালি লুট করে লোকের পয়সা, ব্যাস, একটাই কাজ সরকারের। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বাস পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির জেরে বাস কেরোসিন তেলে চালানো হচ্ছে, যার জেরে পরিবেশের দিক থেকে অনেকটা ক্ষতি। অবশ্যই অবশ্যই, শুধু তাই না, আস্তে আস্তে তো কনজামশনও কমে যাবে মানুষের। তেলের দাম যেভাবে বাড়ছে তাতে মানুষের কনজামশনও কমে যাবে। আপনি গ্রামে যান, দেখবেন ট্রাক্টরগুলো আর খাটছে না, বসে আছে। তেলের দাম বাড়ছে, আর প্রশাসনের, রাজ্যের প্রশাসনের ট্যাক্সও বাড়ছে সমান তালে। শুধু তেলের উপর না, আপনি ট্রাক্টর, লরি, বাস, মোটরসাইকেল সব কিছুর উপরে যেভাবে রোড ট্যাক্সের পরিমাণ বাড়িয়ে দিয়েছে এই সরকার, তাতে কি গোদের উপর বিষ পোড়া। একে তেলের দাম বৃদ্ধি, তারপরে সরকারের ট্যাক্স বৃদ্ধি, তেলের দামও বাড়ছে, অন্যান্য খরচও বাড়ছে, মানুষের গোদের উপর বিষ পোড়ার অবস্থা হয়ে গেছে। তাই বাস মালিকরা বলছে আমাদের ভাড়া বাড়াও। সরকার বলছে আমি জনমুখী সরকার, আমি তো ভাড়া বাড়াবো না। তাই পেট্রোলের জায়গায় কেরোসিন ঢুকবে, কেরোসিন ঢোকা মানে পলিউশন বাড়বে, প্রদূষণ আরও বাড়বে, পরিবেশ আরও খারাপ হবে। কারোর কোনো মাথা ব্যথা নাই। কিন্তু দেখুন, একটা অদ্ভুত দেশ চলছে, কারোর কোনো মাথা ব্যথা নাই। এইভাবে তেলের দাম প্রতিদিন টিভি খুললেই তেলের দামের বৃদ্ধি, আর কিছু নেই। আরে গ্রামে গঞ্জে মানুষের রুটি বন্ধ হয়ে গেছে। 97% ভারতবর্ষের মানুষের আজকে দারিদ্রতা বেড়ে গেছে। মাত্র 3% ভারতবর্ষের মানুষের রোজগার বেড়েছে, বাকি 97% ভারতবর্ষের মানুষের দারিদ্রতা বেড়ে গেছে। কয়েকটা পরিবার শুধু লুট করছে, কয়েকটা পরিবারে শুধু লাভ হচ্ছে, বাকি ভারতবর্ষের আপামর জনসাধারণ আজ ত্রাহি ত্রাহি লাভ করছে। দেখুন, আমি বলেছি এর আগে, আমাদের জেলায় যারা নেতৃত্ব আছে তারা এবং সেখানকার স্থানীয় বামের নেতৃত্ব, তারা যদি নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে জোট করে, আমাদের কোনো আপত্তি নেই। কারণ হচ্ছে যে আমরা কংগ্রেস দলের পক্ষ থেকে কখনো আমরা এই জোটকে আমরা ভেঙে দিইনি। আমরা কখনো বলিনি আমরা জোটের সঙ্গে নাই, একথা কখনো বলিনি। বাম বলতে পারে, আমরা কখনো বলিনি। আমরা শামসেরগঞ্জে ক্যান্ডিডেট দিয়েছি, তার কারণ আগে আমাদের ছিল, আমাদের দাবি ছিল, আমাদের ক্যান্ডিডেট দেওয়া ছিল। আমরা শান্তিপুরে দিয়েছি, শান্তিপুরে আমাদের গতবার ক্যান্ডিডেট ছিল। বাকি যেখানে বামেদের কোটা ছিল, যেখানে বামেদের ভাগ ছিল, সে ভাগে আমরা ভাগ বসাতে চাইনি। ফলে আমরা কিন্তু জোট কখনো ভাঙিনি। তাই জন্য যারা নিচের তলায় কংগ্রেস স্থানীয়ভাবে করে, কংগ্রেস বাম, তারা নিজেরা মিলে যা করবে সেটাই আমাদের সিদ্ধান্ত। ভোটের আগে বলা হলো মানুষের জন্য কাজ করতে চাই, আর ভোটে হেরে যাওয়ার পরই আবার শাসক দলে ফিরে যাওয়া। রাজীব বন্দ্যোপাধ্যায়ের একটা রাজনীতিতে কোনো মূল্যবোধ হারিয়ে যাচ্ছে। মূল্যবোধ ভেপার হয়ে গেছে, ভেপারাইজ হয়ে গেছে, বাষ্পীভূত হয়ে গেছে। এটাই পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সব থেকে বড় রাজনৈতিক অবদান, যেখানে মমতা ব্যানার্জি প্রমাণ করে দিলেন রাজনীতি আছে মূল্যবোধ ছাড়া, রাজনীতি আছে নৈতিকতা ছাড়া, রাজনীতি আছে সততা ছাড়া, রাজনীতি আছে চরিত্র ছাড়া, রাজনীতি আছে বিশ্বাস ছাড়া। দুর্ভাগ্যটা বাংলার। কোন বাংলা, যে বাংলাকে নিয়ে একদিন মহামতি গোখলে বলেছিলেন আজ বাংলা যেভাবে কাল ভারতবর্ষ তা ভাববে, সেই বাংলায় রাজনীতির এই স্খলন, চূড়ান্ত রাজনীতির স্খলন, মানে সিভিয়ার ডিগ্রেডেশন অফ পলিটিক্যাল এথিক্স অ্যান্ড মোরালিটি, এটা আমাদের রাজ্যের ভাবমূর্তিকে সারা ভারতবর্ষে কলঙ্কিত করছে। মমতা ব্যানার্জি একটাই কথা বোঝে, দল ভাঙাও, দল বাড়াও।
বিরোধী দল ভাঙাও, নিজের দল বাড়াও, দেখতে যেও না তাতে নৈতিকতা কী আছে, আদর্শ কী আছে, নীতি কী আছে। এই তো তৃণমূলের বিরোধী কর্মীরা পর্যন্ত তাকে সমালোচনা করেছেন এই রাজীব বন্দ্যোপাধ্যায়ের। দেখুন, আমি আপনার কথা বলছি একটা, আপনাদের আপাত দৃষ্টি দেখে মনে হচ্ছে তৃণমূল একটা বিরাট দল, আঁটোশত দল, বিরাট সেখানে সংগঠন, জোটবদ্ধ মনে হচ্ছে আপনাদের, মনে হওয়া স্বাভাবিক। যেখানে বিরোধী বলে কিছু নেই, মনে হওয়া তো স্বাভাবিক, ঠিক মনে করছেন আপনারা। কিন্তু আমি বলছি যে বাইরেটা দেখে ভেতরটা বোঝা যাবে না। তৃণমূল দলের ভেতরে বিক্ষোভের আগুন ধুমায়িত হচ্ছে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, সুপ্ত আগ্নেয়গিরির মতন তৃণমূলের মধ্যে বিক্ষোভ ধুমায়িত হচ্ছে। একদিন তৃণমূল দল গড়তে যারা এগিয়ে এসেছিল তারা কিন্তু মমতা ব্যানার্জিকে আদর্শ নেত্রী ভেবে এগিয়ে এসেছিল, তাদের সেই ভুল ভাঙতে শুরু হয়েছে। তারা শুধু একটা বিকল্প জায়গা পাচ্ছে না, যাকে আমরা বলি ভায়াবল অল্টারনেটিভ, যোগ্য বিকল্প জায়গা পাচ্ছে না। তৃণমূলের কর্মীদের সামনে যেদিন যোগ্য বিকল্প স্থানের সন্ধান আসবে, সেদিন দেখবেন এই তৃণমূল দলটা দিদির এই তৃণমূল, দিদির স্বাদের তৃণমূল কর্পূরের মতো উবে যাবে। দেখুন, কে রাজনীতি করে আমার আবার কি মত থাকে, কেউ রাজনীতি করার সকলের অধিকার আছে, তার অধিকার আরও বেশি। সে টিএমসি যিনি সুপ্রিমো, তার আত্মীয় হন, তার ক্ষমতা বেশি। কিছু না করেও তিনি নেতা, বাকিরা সারা জীবন কিছু করে নেতা হতে পারেনি। আর দিদির আত্মীয় হওয়ার সুবাদে কিছু না করে নেতা হয়েছে, এইটাই ব্যাপার। আপনাদের সদস্য পদে যে আবেদনপত্র, সেই আবেদনপত্রে একটি জায়গায় লেখা আছে যে নেশা করা যাবে না, মাদক ছোঁয়া যাবে। ব্যাপার হচ্ছে বলি, ব্যাপার হচ্ছে সর্বভারতীয় কংগ্রেস দল আজকের তো না, 1885 সালের, সেইটা মাথায় রাখবে। সেই ট্র্যাডিশনটা মেনে আমাদের এটা বলতে হচ্ছে। আমরা নিশ্চয়ই কেউ বলবো না যে তোমরা সব মাদক খাও, বলবে কি? কংগ্রেস তো বলবে না। কংগ্রেস খাদি, কংগ্রেস মাদকের বিরুদ্ধে, কংগ্রেস মদের বিরুদ্ধে, মহাত্মা গান্ধী নিজে তার বিরোধিতা করেছে। তাই এটা কংগ্রেসের সেই শতাব্দী প্রাচীন ট্র্যাডিশন। গেছিলেন বহরমপুরে পুরসভা নির্বাচনের প্রস্তুতির বৈঠক, এবং সেখানে বলেছেন যে বহরমপুর ছিল কংগ্রেসের ঘাঁটি, এখন দেখছি ওখানে বিজেপির ঘাঁটি হয়েছে। কারণ কংগ্রেসই তো এখানে টেনে নিয়ে এসেছে তাদের সুবিধার জন্য। এটা একটা ওদের প্রচার আছে ওখানটায়, যে বোঝাতে চাই ওরা আমরা হেরেছি ঠিকই, হারের পরেও আমাদেরকে বিজেপির লোক বানাতে ওরা একটা আপ্রাণ চেষ্টা করে। কারণ ভোটের আগেও আমাদেরকে বিজেপি বানানোর চেষ্টা হয়েছিল। বিষয়টা হচ্ছে এটা যে সারা ভারতবর্ষে মমতা ব্যানার্জি যখন নিজের সব থেকে বড় বিজেপির প্রমোটার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন, তখন আমি বলবো বহরমপুর না দেখে ভবানীপুর দেখুন আপনারা। কারণ ভবানীপুর এখন সরাসরি নাগপুরের সঙ্গে যুক্ত হয়ে গেছে, তার থেকে ভবানীপুরকে বিচ্ছিন্ন করা যাবে না। ভবানীপুর থেকে নাগপুর এই লাইনটা আপনারা দেখুন, সেটা ভালো হবে। এক, 2 নম্বর ক্ষমতা আপনাদের, সারা পশ্চিমবঙ্গ জিতছেন আপনারা, বহরমপুরে তৃণমূলই বা জিতল না কেন, এটা তো একটা প্রশ্ন। আমরা তো হেরেছি স্বীকার করছি, মানুষ ভোট দেয়নি তো কী করবো? সাম্প্রদায়িক ভোট হয়েছে মুর্শিদাবাদ, মালদায়, ভোটের পরের দিনই সে কথা বলেছি, ঠিক আছে। কিন্তু মুর্শিদাবাদে গিয়ে, বহরমপুরে গিয়ে ওদেরকে কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে একটা, উদ্দেশ্য হচ্ছে অধীর চৌধুরীকে মানুষের কাছে প্রমাণ করাতে হবে যে অধীর চৌধুরী বিজেপিকে মদত করে। কারণ ওরা এখনও মনে করে যে অধীর চৌধুরীকে আমরা হারাতে পারছি না। সেই যন্ত্রণা থেকে, সেই জ্বালা থেকে তাদেরকে মানুষের কাছে আমাকে খারাপ প্রতিপন্ন করার একটা চেষ্টা হয়। গত লোকসভা নির্বাচনেও মুর্শিদাবাদে আমার লোকসভা এলাকায় প্রচার চলেছিল, অধীর চৌধুরী বিজেপি চলে যাচ্ছে, এই ভোটের পরে বিজেপিতে যোগদান করবে। তা করতে করতে ভোটও হলো, বিজেপি সরকারও হলো, বিজেপি সরকারের 3 বছরে পাও দিয়ে দিল। কিন্তু কি হলো, পরিবর্তনটা কি হলো না, দিদি ধীরে ধীরে মোদির লোক হতে আরম্ভ করে দিল। পরিবর্তন এইটাই, দিদি মোদির লোক হচ্ছে। আজকে ভবানীপুর নাগপুরে চলে যাচ্ছে, নাগপুর ভবানীপুর মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। কংগ্রেসকে খতম করতে হবে। সারা ভারতবর্ষে কংগ্রেস মুক্ত ভারতবর্ষ গড়বার স্লোগান দিয়েছিলেন নরেন্দ্র মোদী। দিদি কংগ্রেস মুক্ত বিরোধী দল গড়বার স্লোগান দিচ্ছেন। দিদি আর মোদির এই ঐক্য
নিশ্চয়ই ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছে। মোদির স্লোগান কংগ্রেস মুক্ত ভারত, দিদির স্লোগান কংগ্রেস মুক্ত বিরোধী। 20% ভোট কংগ্রেসের ব্যাগে, কংগ্রেসের দখলে। তা কে কার সাহায্য করছে বোঝার চেষ্টা করুন। আজকে দিদি প্রমাণ করে দিয়েছেন যে একদিন তিনি যে বিজেপির সঙ্গে